কখনো কখনো জীবনের সবচেয়ে কঠিন সময়টা পার করার জন্য মানুষ এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে যার মূল্য তাকে দিতে হয় নিজের জীবন দিয়ে। ইন্দোনেশিয়ার এক গ্রামে এক অসহায় মা তার ৩ সন্তানকে সুখী রাখতে যখন চুক্তি করে স্বয়ং শয়তানের সাথে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শক্তি যখন তার নিজের জীবন আর পরিবারের ওপর ভয়ানক অভিশাপ নিয়ে আসে, তখন তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ চুক্তি ছিল না। বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভির কথা, যার নাম নেয়ারিং ডেথ, যার অর্থ হচ্ছে মৃত্যু যখন সন্নিকটে। আর আজকে আমরা এই মুভিটাকেই ডিকোড করতে যাচ্ছি। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুতে আমরা ছোট্ট এক পরিবারকে দেখতে পাই। পরিবারের সদস্য 4 জন: মা শেখার, বড় ছেলে ড্যানি, ছোট ছেলে ডডি আর তার একমাত্র মেয়ে রত্না। তাদের এই সংসার চলে বাজারের একটা ছোট্ট হোটেলের ব্যবসার টাকা দিয়ে। তাদের বাবা কয়েক বছর আগেই মারা গেছেন, তাই শেখার পরিবারের সমস্ত খরচ একাই বহন করতে হয়। এইভাবেই চলে তাদের সংসার। ডডির চোখে সমস্যার কারণে ড্যানি তার জন্য একটা চশমা নিয়ে আসে। এতে ডডি খুশি হলেও মা ড্যানির ওপরে খুবই বিরক্ত, কারণ সে চায় ড্যানি যেন কলেজের অ্যাডমিশন নিয়ে তার স্টাডি কমপ্লিট করে। কিন্তু ড্যানি এর পুরোপুরি উল্টো। তার এইসব পড়াশোনায় একেবারেই মন বসে না। তার স্বপ্ন হচ্ছে একজন বাইক ইঞ্জিনিয়ার হওয়া। এই নিয়ে মা ছেলের ঝগড়া শুরু হলে একটা পর্যায়ে শেখার ছেলেকে বলেই ফেলে, আমি চাই তুমি এই বাড়ি থেকে চিরতরে চলে যাও, কারণ আমি চাই না তোমার কারণে আমার বাকি সন্তানরা নষ্ট হোক। মায়ের মুখে এই কথা শুনে ড্যানি অনেক বেশি কষ্ট পায়। সে তার মাকে বলে, ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, আমি একদিন ঠিকই তোমার সাহায্য ছাড়া সফল হয়ে দেখাবো, আর তোমার এই কথা আমার চিরজীবন মনে থাকবে। এই বলে সে চলে যায়। সন্তানের চলে যাওয়াতে শেখারও অনেক বেশি কষ্ট পায়। যতই হোক, মা তো মাই। তারপর শেখার তার হোটেলে চলে আসে এবং ভিতরে এসে সে একটা সিগারেট জ্বালিয়ে বিশেষ একটা তালার মধ্যে সেটা রেখে দেয়, কিন্তু পরক্ষণেই সিগারেটটা নিভে যায়। অন্যদিকে রত্নাকে দেখা যায়, যে কিনা স্কুল শেষে তার বয়ফ্রেন্ড, যার নাম ব্রম, তার সাথে বাইকে ঘুরতে যাচ্ছে। অন্যদিকে ড্যানি এখন থেকে গ্যারেজেই থাকবে আর এখানেই তার বাকি কাজ শিখবে। সেখানে দোকানের মালিক এসে তাকে অ্যাডভান্স বেশ কিছু টাকা দেয় এবং বলে, তুমি আসার পর থেকে আমার ব্যবসা অনেক দ্বিগুণ হয়ে গিয়েছে। তুমি হচ্ছ আমার দোকানের বেস্ট এমপ্লয়ি। সন্ধ্যাবেলা ডডি পানির পিপাসা ধরলে দেখতে পায় গ্লাসে পানি নেই, তাই সে বোনকে নিচ থেকে পানি এনে দিতে বলে, কেননা তার একা যেতে ভয় হচ্ছে। কিন্তু রত্না তার বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিংয়ে ব্যস্ত থাকায় সে যেতে চায় না, তাই ডডি বাধ্য হয়ে পানি আনতে চলে যায়। তবে সিঁড়ি দিয়ে নিচে নামতে গেলে নিচে কারোর উপস্থিতি টের পায় সে, আর তখনই তার পিছনে এক বিকৃত অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে ডডি বয়ে উপরে চলে আসে এবং বোনকে বলে তার নিচে একা যেতে অনেক ভয় হচ্ছে, তাই সে যেন তার জন্য পানি নিয়ে আসে। এতে রত্না কিছুটা বিরক্ত হয়ে পানি আনতে যায়। এর পরের দিন রত্নাকে তার বয়ফ্রেন্ড তাদের হোটেলের পাশে ড্রপ করে চলে যায়, যেটা কিনা তার মায়ের নজরে পড়ে। সেই জন্য সে রত্নাকে জিজ্ঞেস করে যে সে কে। উত্তরে রত্না বলে ও হচ্ছে তার ফ্রেন্ড। তখন শেখার বলে, দেখো, আমি এটা বলবো না যে তুমি তোমার বন্ধুদের সাথে ঘোরাফেরা না করো, কিন্তু আমি চাই না তুমি তোমার ভাইয়ের মতো হও। তাছাড়া ছেলেটাকে দেখে মনে হচ্ছে সে তোমার বয়সে অনেক বড়। তবে রত্না উত্তরে বলে, দেখো মা, আমি এখন বড় হয়েছি, নিজের ভালো মন্দ আমি ভালো করে বুঝি, তাই তুমি এইসব নিয়ে চিন্তা করো না। এই বলে মাকে হাতে একটা চিঠি ধরিয়ে দে। আসলে বিগত 3 মাস ধরে শেখার মেয়ের স্কুল ফি ঠিকমতো দিতে পারেনি। এর কারণ হচ্ছে গত কিছুদিন ধরে তাদের হোটেলে আগের মতো আর কাস্টমার আসে না। একদিকে পরিবারের দৈনন্দিন খরচ আর অন্যদিকে তাদের পড়াশোনার খরচ। এইসব নিয়ে শেখার অনেক বেশি চিন্তার মধ্যে আছে। এরই মাঝে একজন লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পায় তাদের দোকানটা বন্ধ আর চারিপাশে নোংরা ছড়িয়ে আছে, অথচ তাদের হোটেলটা সম্পূর্ণ ঝকঝকে। তখন শেখারের বান্ধবী নাডিয়া তাকে এক প্রকার জোর করে
ভিতরে নিয়ে যায় এবং তার অর্ডার প্যাকেজিং করতে শুরু করে। সেখানে লোকটা তাদের জানায়, তোমাদের হোটেলটা বাইরে থেকে অনেক নোংরা লাগছিল। তবে নাডিয়া বলে, আরে কি বলেন এগুলা, দেখছেন না দোকানটা কত পরিষ্কার। হতে পারে আপনার মাথায় সমস্যা, এই জন্য আবুল তাবুল বলছো। কিন্তু লোকটার কথা শুনে শেখারের মুখ যেন সে কোনো বিপদের আঁচ করতে পারছে। এর কিছুক্ষণ পর লোকটা আবারও ফিরে আসে এবং খাবারগুলো টেবিলে রেখে বিরক্তি নিয়ে বলে, তোমরা আমাকে নষ্ট খাবার কেন দিয়েছ? শেখার সেটা চেক করলে দেখতে পায় সত্যি সত্যিই খাবারগুলো নষ্ট হয়ে গিয়েছে। শুধু এই খাবারগুলো নয়, হোটেলের সমস্ত খাবার নষ্ট হয়ে গিয়েছে। অথচ নাডিয়া এই কিছুক্ষণ আগেই সমস্ত খাবার রান্না করেছে। এখন এই বিষয় নিয়ে শেখার অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তারপর সে নাডিয়াকে নিয়ে আম্বার নামের এক সামানের বাড়িতে আসে, কিন্তু সেখানে আসলে জানতে পারে সে আজকে বিকেলেই মারা গিয়েছে এবং সে মারা যাওয়ার আগে তার রুম থেকে অদ্ভুত সব চিৎকারের আওয়াজ শোনা যায়। এমনকি সে নিজের মুখ নিজেই আঁচড়াতে শুরু করেছিল। এই কথাগুলো শুনে শেখার নাডিয়াকে বাইরে অপেক্ষা করতে বলে ভিতরে প্রবেশ করে। এখন বাকি মহিলা সেখান থেকে চলে গেলে লাশটির নাক থেকে একটা তুলা মাটিতে পড়ে যায়। শেখার সেটা জায়গায় রাখতেই যাবে, তখনই মহিলাটির চোখ নিজে থেকেই খুলে যায়। এতে সে বয়ে আশেপাশের লোকজনকে ডাকতে শুরু করে, কিন্তু কেউই তার ডাকে সাড়া দিচ্ছিল না। তখন শেখার তার চোখ বন্ধ করতে গেলে আচমকা মহিলাটি তার মুখে কালো রক্তবমি করে দেয়। এতে সে চিৎকার করতে থাকলে সেখানে দুইজন মহিলা এসে উপস্থিত হয় আর শেখার বয়ে বাইরে চলে আসে। অন্যদিকে ডডি বাড়িতে বসে টিভিতে হরর মুভি দেখছিল। তখন হঠাৎ করেই দরজায় কারোর টোকা দেওয়ার শব্দ শুনতে পায়। দরজা খুলতে গেলে একটা খেলনায় পা লেগে সে পড়ে যায়। তখন সে দরজায় তাকাতেই দেখতে পায় সেখানে এক অবয়ব তাদের ঘরের ভিতরে ঢুকছে। কিন্তু সে যখন তার চশমাটা পরে তাকায় তখন দেখে এইটা তার মা। তবে শেখার কোনো কিছু না বলেই রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মায়ের এই বিষয়টা ডডির কাছে বেশ অবাক লাগে, তাই সে মায়ের রুমে উকি দিয়ে আশপাশটা চেক করতে গেলে আচমকা শেখার তার সামনে চলে আসে এবং তাকে দরজা বন্ধ করতে বলে। এতে ডডি বয়ে তার বোনের কাছে চলে আসে এবং মায়ের এই বিষয়টা তাকে জানায়। সে বলে, মা প্রতিদিন বাড়িতে এসে আমার মাথায় চুমুতে আমাকে আদর করে, কিন্তু আজকে সে অদ্ভুত আচরণ করছে। এরই মাঝে দুইজন আবারও দরজায় কারোর কড়া শব্দ শুনতে পায়। শব্দটা শুনে ডডি তো বয়ে একাকার। রত্না যখন দরজা খুলে তখন দেখে মা সবেমাত্র বাড়ি ফিরেছে এবং ভিতরে ঢুকে সে ডডির মাথায় চুমুতে। তখন রত্নাবাইকে বিরক্তি নিয়ে বলে, কিরে তুই না বললি মা অনেক আগেই চলে এসেছে, এই জন্যই তোকে বলি ভূতের মুভি না দেখতে। কিন্তু ডডির মনে একটাই প্রশ্ন, তাহলে একটু আগে সে কাকে দেখল? সেই দিন রাতে শেখার ঘুমের মধ্যে শরীরটা হঠাৎ করেই মোচড় দিয়ে ওঠে। ঘুম ভাঙলে দেখে টেবিলের ওপর রাখা রেডিওটা নিজে নিজেই অন হয়ে গেছে। সে সেটা বন্ধ করলে সাথে সাথে রুমের লাইটটাও নিভে যায়। এরই সাথে আলমারির ভিতর থেকে এক বিকৃত মানুষের হাত বেরিয়ে আসে এবং কোনো এক অদৃশ্য শক্তি তাকে শূন্যে তুলে আছাড় মেরে মাটিতে ফেলে দেয়। তবে পরক্ষণে ঘুম ভাঙলে বুঝতে পারে এইটা তার দুঃস্বপ্ন। কিন্তু এই ভয়ানক স্বপ্ন দেখে শেখার অনেক বেশি ভয় পেয়ে যায়। পরের দিন সে স্কুলে চলে যায় রত্নার স্কুল ফি পরিশোধ করতে, কিন্তু সেখানে গেলে প্রিন্সিপাল জানায় রত্নার ফি নাকি কাল পরিশোধ করা হয়ে গিয়েছে। শেখার লোকটার নাম জানতে চাইলে প্রিন্সিপাল তাকে তার সিগনেচার দেখায়, আর সে আর অন্য কেউ নয় বরং ড্যানি। তখন শেখার তার ছেলেকে কল করে এবং বলে, শুনলাম তুমি নাকি রত্নার স্কুল ফি দিয়ে দিয়েছ। ড্যানি উত্তরে বলে, হ্যাঁ, আমি তার সমস্ত ফি পরিশোধ করেছি। তবে শেখার তাকে এতটুকুই বলে যে, দিয়েছ ভালো কথা, আশা করি টাকাটা সৎভাবে উপার্জন করেছ। এই বলে সে রেখে দেয়। অন্যদিকে আজকে তাদের হোটেলে অনেক কাস্টমার খাবার খেতে এসেছে। নাডিয়া এবং বাকি স্টাফরা মিলে সবাইকে খাবার সার্ভ করতে ব্যস্ত, কিন্তু শেখার সেখানে আসলে দেখতে পায় অন্য কিছু, কারণ তার হোটেলটা বাইরে থেকে অনেকটা নোংরা লাগছিল। দেখে মনে হচ্ছিল দোকানটা আজকে অনেক মাস ধরে পরিষ্কার করা হয়নি, ঠিক যেমনটা জাপ্রিক নামের লোকটা বলেছে। তাছাড়া
ভিতরে আসলে দেখতে পায় প্রত্যেকটা টেবিলে মানুষের পরিবর্তে বসে আছে ভয়ানক সব আত্মারা। এতে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এমনকি নাডিয়া সেখানে টাকার বোতলে অনেকগুলো পাতা নিয়ে আসে। এই অলৌকিক দৃশ্য দেখে শেখার আর এক মুহূর্ত দেরি করল না। নাডিয়াকে সাথে নিয়ে চলে আসে একজন শামানের বাড়িতে এবং সে শামানকে তার সাথে ঘটে যাওয়া সব কিছু জানায়। শেখার বলে গত কয়েক মাস ধরে তাদের হোটেলের ব্যবসা খুবই খারাপ যাচ্ছে। তাছাড়া তার নিজের সাথে অলৌকিক সব ঘটনা ঘটছে। এখন তান্ত্রিক সেখানে কিছু মন্ত্র পড়তে শুরু করলে শেখারের ভিতরে এক জিন প্রবেশ করে। তার চোখ সম্পূর্ণ লাল হয়ে যায়। শামান তাকে তার নাম জিজ্ঞেস করলে শেখারের ভিতরে থাকা জিনটি বলে তার নাম হচ্ছে নেওয়াঙ্কির এবং সে শামানের উদ্দেশ্যে বলে, তুই যদি মরতে না চাস তাহলে এইসব থেকে দূরে থাক। এই বলে সে অট্টহাসিতে মেতে ওঠে। সাথে সাথে শামানের নাক মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। তখন শামান কোনো মতে তার শরীর থেকে জিনটিকে বের করতে সক্ষম হয়। শেখারের হুঁশ ফিরে আসলে সে তার সাথে কি হয়েছে জানতে চায়। তখন শামান জানায় তার ওপরে এক অশুভ জিন বর করেছে, যার নাম নেওয়াঙ্গির, যার সাথে তুমি অনেক আগেই চুক্তি করেছিলে। আর এখানেই জানতে পারি আমরা গল্পের আসল রহস্য। বহু বছর আগে শেখারের স্বামী কোনো এক জটিল রোগে মারা যায়। তারপর 3টা সন্তানের ভরণ পোষণ, সাথে তাদের পড়াশোনার খরচ, এইসব কিছু শেখার বহন করতে পারছিল না। তাই সে আল্লাহর পথ ছেড়ে দিয়ে চুক্তি করে শয়তানের সাথে। সেই মতো সে আম্বার নামের একজন শামানের সাহায্য নিয়ে রিচুয়াল করে, আর সেই রিচুয়াল সফল হয়। কিন্তু সব চুক্তির সাথে রয়েছে একটা উৎসর্গ, যেটা কিনা আম্বার প্রতি সপ্তাহে রিচুয়াল করে পূরণ করত। আম্বার হচ্ছে সেই মৃত মহিলা যার সাথে শেখার সর্বপ্রথম দেখা করতে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে মহিলাটি মারা যাওয়াতে অফারিং দেওয়া বন্ধ হয়ে যায়। তাই শয়তানটি এখন শেখার এবং তার পরিবারকে ধ্বংস করতে চাচ্ছে। শেখার এর থেকে বাঁচার উপায় জানতে চাইলে সামান বলে, এই কাজ আমি করতে পারবো না, কারণ এই জিন অনেক বেশি শক্তিশালী। এরই সাথে সামানের অবস্থা খারাপ হতে শুরু করে। তাই তাদেরকে এক প্রকার জোর করে তাড়িয়ে দেয়। পরের দিন তারা দুইজন চলে আসে আম্বারের বাড়িতে। বাইরে থেকে তাকে ডাকাডাকি করলে কারোর কোনো সারা শব্দ নেই। কিন্তু হঠাৎ করে রুমের দরজাটা নিজে থেকেই খুলে যায়। শেখার ভিতরে ঢুকে একটা আয়নার সামনে যেতেই আয়নার পিছনে এক ভয়ানক অবয়বের প্রতিবিম্ব দেখতে পায়। তখন সে পিছনে ফিরতেই জুড়ে এক চিৎকার দিয়ে ওঠে। অন্যদিকে রত্নার বয়ফ্রেন্ড রত্নাকে তার বাড়িতে খাবারের জন্য ইনভাইট করে, কিন্তু সেখানে সে রত্নার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, যেটা কিনা রত্নার একেবারেই সহ্য হচ্ছিল না। তাই সে তাকে জোর করে সরিয়ে সেখান থেকে চলে যায়। রাতে নাডিয়া শেখারকে তার বাড়িতে নিয়ে আসে, কিন্তু আজকে শেখারকে একেবারেই অন্যরকম লাগছিল। কারোর সাথে কোনো কথা না বলে সে তার রুমে চলে যায়। কিছুক্ষণ পর ওয়াশরুমে ঢুকে সে তার ওপর গরম পানি ঢালতে শুরু করে এবং বলতে থাকে তার শরীরে অনেক জ্বালাপোড়া করছে। রত্নামাকে শান্ত করতে আসলে দেখতে পায় তার সমস্ত শরীর ঝলসে গেছে। তখন ডডি টাওয়াল আনতে গেলে সেখানে সেই অভাবটিকে দেখতে পায়। এতে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে রত্না সেখানে আসলে কাউকেই দেখতে পায় না। তারপর রত্না মাকে বিছানায় শুইয়ে তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। তবে খাবার খাওয়ানোর সময় হঠাৎ করেই সে কালো রক্তবমি করতে শুরু করে। মায়ের এই অবস্থা দেখে রত্না সাথে সাথেই তার ভাইকে কল করে। তবে ড্যানি নামাজ পড়ছিল বিদায় সে কল রিসিভ করতে পারে না। এখন মায়ের এই অবস্থা দেখে ডডিও বয়ে মির্গি রোগীদের মতো চটফট করতে থাকে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তখন ঘরের আশেপাশে এক ভয়ানক আত্মার উপস্থিতিও দেখা যায়, যাকে কিনা আমরা ডডির পিছনে দেখেছিলাম। এই অবস্থায় রত্না অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন ড্যানি কল ব্যাক করলে রত্না কান্না করতে করতে বাইকে তাদের সাথে ঘটে যাওয়া সব কিছু জানায়। সব কথা শুনে ড্যানি বলে, তুমি ভয় পেও না, এক কাজ করো, নাডিয়া আন্টির বাসায় গিয়ে তাকে নিয়ে আসো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এই বলে সে ফোন রেখে দেয়। রত্নাও সময় নষ্ট না করে চলে যায় নাডিয়া আন্টির বাসায়। এর কিছুক্ষণ পর ড্যানিও বাড়ি চলে আসে।
তবে তারা যখন রুমে ঢুকে তখন বিছানায় কাউকেই দেখতে পায় না। তখন ওয়াশরুম থেকে মায়ের হাসার শব্দ ভেসে আসে। সবাই মিলে ওয়াশরুমের কাছে আসলে দেখতে পায় মা ডডিকে গোসল করাচ্ছে এবং অদ্ভুত এক ভঙ্গি নিয়ে বলছে তার শরীরে জ্বালাপোড়া করছিল, এই জন্য আমি তাকে গোসল করিয়ে দিচ্ছি। এখানে বোঝাই যাচ্ছে যে তাকে জিনটি পজেস্ট করে ফেলেছে। পরের দিন ডেনি চলে যায় তাদের জন্য খাবার আনতে। তখন তাদের বাড়িতে রত্নার বয়ফ্রেন্ড এসে উপস্থিত হয়। এই জন্য রত্না বাইরে চলে যায় তার সাথে দেখা করতে। বাইরে গেলে তার বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে কেন সে তার সাথে কন্ট্যাক্ট করছে না এবং সেই দিনের ব্যবহারের জন্য ক্ষমা চায়। রত্না তাকে ক্ষমা করে দেয়, তবে সে বলে এখন আর আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। কথাটা শুনে ব্রম ফোন থেকে তার পার্সোনাল একটা ফটো বের করে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এরই মাঝে ড্যানিও চলে আসে এবং ব্রমকে মারতে শুরু করে। তখন ব্রম তাকে তার পরিচয় দিলে ড্যানি প্রথমে কিছুটা অবাক হয়ে যায়, তবে তাকে বলে আমি চাই না তোর মতো কেউ আমার বোনের বয়ফ্রেন্ড হোক, আর কোনোদিন আমি যেন তোকে তার আশেপাশে না দেখি। রত্নাও তাকে এখান থেকে চলে যেতে বলে। রাতে তারা একসাথে বসেছিল। তখন শেখর বলে তোমাদের বাবা যখন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল তখন আমি তাকে প্রতিজ্ঞা করেছিলাম যে তোমাদের কোনো কিছুর অভাব আমি হতে দিব না। তবে তখন আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা তেমন একটা ভালো ছিল না, তাই আমি সঠিক পথে না গিয়ে একটা ভুল সিদ্ধান্ত করে নিই। আমি আম্বার নামের এক শামানের সাহায্যে চুক্তি করে বসি স্বয়ং শয়তানের সাথে, যাতে করে আমরা এই ছোট্ট হোটেলটা ভালোভাবে চালাতে পারি। এবং ঠিক সেটাই হয়। আর এর পরিবর্তে আম্বার শয়তানকে সময় মতো রিচুয়াল করে তার নিয়ন্ত্রণে রাখত। কিন্তু হঠাৎ করে আম্বার মারা যাওয়াতে সেই জিনটা উন্মুক্ত হয়ে যায়, আর এখন সে আমাদের সবার ক্ষতি করতে চাচ্ছে। আমি জানি আমি অনেক বড় পাপ করেছি, কিন্তু এছাড়া আমার তখন আর কিছুই করার ছিল না। আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমি তোমাদের অনেক বেশি ভালোবাসি। এইসব বলে সে কান্না করতে শুরু করে। আর রত্না এবং ডেনি মিলে মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তখন ডডি বাইরে সেই অভাবটাকে দেখতে পায়, তবে ডেনি বাইরে চেক করতে গেলে সেখানে কাউকেই দেখতে পায় না। তবে সে যখন রুমে ঢুকতে যাবে তখনই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আর শেখার আবারও জিনে দ্বারা পজেস্ট হয়ে আশেপাশের সমস্ত কিছু ভাঙচুর করতে শুরু করে। রত্নামাকে শান্ত করতে আসলে শেখার তাকে দূরে ছিটকে ফেলে দেয় এবং আয়নায় মাথা দিয়ে আঘাত করতে শুরু করে। ডেনিও কোনো মতে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। একটা পর্যায়ে জানালার গ্লাস ভেঙে তার মাথার ভিতরে ঢুকে যায়, তবে এতে তার কিছুই হয় না, বরং সে অট্টহাসিতে মেতে ওঠে এবং তাদের মারার জন্য তেড়ে আসে। অবস্থার বেগতিক দেখে সবাই কোনো মতে বাইরে এসে দরজা বন্ধ করে দেয়। তবে বের হওয়ার সময় শেখার রত্নার পায়ে আঘাত করে, এতে রত্না অনেক বেশি আহত হয়। আজকের রাতটা তারা কোনো মতে বাইরে কাটিয়ে দেয়। সকালে দরজা খুলে ভিতরে ঢুকলে দেখতে পায় মা জানালার পাশে বসে আছে, তার শরীরে অনেক বেশি আঘাতের চিহ্ন। তাই ভাই বোন মিলে মায়ের শরীরে মলম লাগিয়ে দেয়। তারপর তারা তিনজন নামাজ আদায় করতে শুরু করে। কিন্তু নামাজরত অবস্থায় হঠাৎ করেই শেখার বলে ওঠে আমার খিদা লেগেছে, আমাকে খাবার দাও, আমি কাল থেকে কিছু খাইনি। এই বলে সে চিৎকার করতে শুরু করে। ড্যানি তাকে শান্ত করতে চাইলে সে আরও বেশি চটফট করতে শুরু করে। তাই তারা আর কোনো উপায় না পেয়ে তাকে একটা দড়ি দিয়ে খাটের সাথে বেঁধে ফেলে। সেই দিন সন্ধ্যার সময় তারা বাড়িতে কয়েকজন ইমামকে নিয়ে একটা মাহফিলের আয়োজন করে, যাতে করে বাড়ি থেকে অশুভ জিনটি চলে যায়। সেখানে ড্যানি ওয়ার্কশপের মালিকও এসে উপস্থিত হয়। সবাই মিলে যখন পবিত্র কুরআন থেকে সূরা পড়তে শুরু করে তখন শেখার আবারও পজেস্ট হয়ে যায় এবং মৃত্যু রোগীদের মতো চটফট করতে শুরু করে। ড্যানি মাকে শান্ত করতে চাইলে উস্তাদ তাকে থামিয়ে মন দিয়ে সূরা পাঠ করতে বলেন। তখন শেখার আবারও সবাইকে চুপ করতে বলে, সাথে এটাও বলে যে এইসব করে কোনো লাভ নেই, তোমরা কেউই আমার কিচ্ছু করতে পারবে না। তখন উস্তাদ উঠে গিয়ে আবারও সূরা ফালাক পড়তে শুরু করেন, কিন্তু জিনটা এতটাই শক্তিশালী যে সে উস্তাদকে শূন্যে তুলে চুরে ফেলে দেয়। এতে তার মাথায় দাঁড়ালো কিছু একটা ঢুকে চোখ দিয়ে বেরিয়ে আসে এবং ঘটনাস্থলেই সে মারা যায়। এখন তারা কী করবে বা
কার কাছে গিয়ে সাহায্য চাইবে তা কিছুই বুঝতে পারছে না। তখন ড্যানির ফোনে নাডিয়া কল করে এবং জানায় সে একজন লোকের সন্ধান পেয়েছে যে কিনা তাদের মাকে সুস্থ করতে পারবে। কালকে সকালেই সে তাদেরকে লোকটার আস্তানায় নিয়ে যাবে। তারা যেন চিন্তা না করে। ড্যানিও তাকে ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দেয়। তবে নাডিয়া যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন সে রাস্তায় সেই আত্মাকে দেখতে পায়। আর তখনই আচমকা আত্মাটি তাকে হর্ন করতে শুরু করে। এতে নাডিয়া বয়ে তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু এতে কোনো লাভ হয় না, কেননা আত্মাটি আচমকা তার ওপরে ঝাঁপিয়ে পড়ে। পরের দিন তারা নাডিয়াকে কোলে না পেয়ে ড্যানি তার বসকে নিয়ে নাডিয়ার বাসায় এসে উপস্থিত হয়। তবে সেখানে আসলে দেখতে পায় নাডিয়া মারা গেছে। এইটা দেখে ড্যানির মাথায় যেন আসমান ভেঙে পড়ল। তখন সেখানে একজন মহিলা এসে জানায়, আমি প্রতিদিন সকালে তার বাসায় নাস্তা করতে আসি, কিন্তু আজকে আমি আসার পর তাকে মৃত অবস্থায় দেখতে পাই। ড্যানির আর বুঝতে বাকি থাকে না যে এই কাজ কে করেছে। এরই সাথে মহিলাটি তাদেরকে একটা লেটার দিয়ে বলে, এই লেটারটা আমি নাডিয়ার পকেটের ভিতরে পেয়েছি। তারা সেটা খুলে দেখতে পায় সেখানে সেই লোকটার অ্যাড্রেস লেখা রয়েছে। তাই তারা আর এক মুহূর্ত দেরি করল না। কিছু লোকজনকে সাথে নিয়ে শেখারকে নিয়ে রওনা হলো সেই গ্রামের উদ্দেশ্যে। কিছুটা পথ যাওয়ার পর রাস্তা বন্ধ হয়ে যায়। তাই বাধ্য হয়ে শেখারকে একটা খাটিয়ায় তুলে সবাই জঙ্গলের ভিতর হাঁটতে শুরু করে। দিন ফুরিয়ে সন্ধ্যা নেমে আসে, অথচ আশেপাশে মানুষের কোনো চিহ্ন মাত্র নেই। তখন ড্যানির বস তাদেরকে মাগরিবের নামাজটা আদায় করতে বলে। সেই মতো তারা একটা ছোট্ট বাঁশের মসজিদে নামাজ আদায় করতে শুরু করে। তারা যখন রুকুতে যায় তখন ডডি আবারও সেই জিনটিকে তার মায়ের পাশে দেখতে পায়। তবে সে কিছু না বলেই চুপচাপ নামাজ শেষ করে। কিন্তু নামাজ শেষ করে যখন তারা ফিরে তাকায় সেখানে শেখারকে আর দেখতে পায় না। এতে তারা সবাই অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এত রাতে একটা অপরিচিত জায়গায় তারা তাকে কোথাও বা খুঁজে পাবে। তবুও রত্না এবং ডডিকে সেখানে রেখে তারা চারজন দুই ভাগে ভাগ হয়ে তাকে খুঁজতে শুরু করে। বাকি দুইজন কিছুটা দূর যাওয়ার পর তারা বাসচারের পাশে শেখারকে দেখতে পায়। তবে কোনো কিছু বুঝে ওঠার আগেই শেখার পজেস্ট অবস্থায় তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং একটা ধারালো বাঁশ দিয়ে তাদেরকে খুবই নৃশংসভাবে মেরে ফেলে। ড্যানি এবং দায়া তাদের চিৎকার শুনে সেখানে আসলে দেখতে পায় দুজনের মৃত লাশ মাটিতে পড়ে আছে। তখন ড্যানি তাদের একজনকে চেক করতে সময় শেখার পিছন থেকে দায়ার ওপরে আক্রমণ করে, কিন্তু ড্যানি সেটা দেখতে পাচ্ছিল না। পরক্ষণেই যখন সে পাশে তাকায় তখন সে দায়াকে আর দেখতে পায় না। হন্তদন্ত হয়ে খোঁজা শুরু করলে একটা পর্যায়ে সে তাকে খুঁজে পায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, মানে দায়া মারা গেছে। এরপর শেখার রত্নাদের কাছে আসে। তারা যখন মায়ের কাছে আসতেই যাবে তখনই শেখার তাদেরকে মারতে তেড়ে আসে। তাই তারা দুইজন নিজের প্রাণ বাঁচাতে পালাতে শুরু করে। একটা পর্যায়ে ডডি মাটিতে পড়ে যায়। তখন শেখার তাকে মারতেই যাবে তখনই সেখানে ড্যানি এসে মাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ড্যানি তার সাথে শক্তিতে কোনোভাবেই পেরে উঠছিল না। তখনই সেখানে একজন লোক এসে উপস্থিত হয় এবং পিছন থেকে শেখারের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। আর সে আর অন্য কেউ নয় বরং নাডিয়ার বলা সেই উস্তাদ। তারপর উস্তাদ তাদেরকে তার আস্তানায় নিয়ে আসে এবং বলে, তোমাদের মা এখন বেঁচে আছে, তবে তার শরীর এখন পুরোপুরি জিনের দখলে। এই বলে সে তাদেরকে কিছু পবিত্র পানি মুখে দিতে বলে। তারা যখন পানিটা মুখে দেয় তখন সেখানে তাদের মায়ের জায়গায় প্রথমবারের মতো অবয়বটাকে দেখতে পায়। তখন উস্তাদ জানায় তাদেরকে যত দ্রুত সম্ভব এই জিনটাকে তাড়াতে হবে, তা না হলে তারা সবাই মারা যাবে। আর এর জন্য ড্যানিকে কিছু জিনিস জোগাড় করতে হবে। প্রথমটা হচ্ছে শেখার যার মধ্যে দিয়ে শয়তানের সাথে রিচুয়াল করেছে, মানে আম্বারের কবরের কিছু মাটি। দ্বিতীয়টা হচ্ছে তাকে এমন একটা নারিকেল আনতে হবে যেটা কিনা একটা গাছ থেকে একটাই ধরেছে, আর এই দুইটা আজকে রাতের মধ্যেই জোগাড় করতে হবে। তাই আর সময় নষ্ট না করে ড্যানি সেগুলো জোগাড় করতে বেরিয়ে পড়ে। তখন উস্তাদ তাকে একটা পরা পানির বোতল দিয়ে বলে, তোমার এই দুইটা কাজে অনেক বিপদ আসতে পারে, তাই এই পানি তোমাকে সাহায্য করবে। ড্যানি প্রথমে চলে যায় আম্বারের গ্রামে। সেখানে লোকজনকে জিজ্ঞেস করে আম্বারের কবরটা খুঁজে পায়।
তবে সে যখন কবর থেকে মাটি নিতে যাবে তখনই কোনো এক অদৃশ্য শক্তি তাকে এই কবর থেকে মাটি নিতে নিষেধ করে। তা না হলে তার অনেক বড় বিপদ হতে পারে। তবে ড্যানি এটা উপেক্ষা করে যখন মাটি তুলতে যাবে তখনই তার শরীরে প্রচণ্ড জ্বালাপোড়া হতে শুরু করে এবং সে তার আশেপাশে সাদা কাফনে মুড়ানো অনেকগুলো মৃত লাশকে দেখতে পায়। এইসব দেখে ড্যানি অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। তখন তার মনে পড়ে উস্তাদের দেওয়া পানির কথা, তাই পকেট থেকে পানির বোতল বের করে কবরে ঢেলে দেয়। মুহূর্তের মধ্যেই সব কিছু শান্ত হয়ে যায় এবং সে মাটি নিতে সক্ষম হয়। কিন্তু এখন সে সেই নারিকেল কোথায় পাবে, যেটা কিনা একটা গাছে একটাই আছে, তাও এই নিকশ কালো রাতের মধ্যে। এই নিয়ে সে অনেক বেশি আপসেট হয়ে পড়ে। অন্যদিকে উস্তাদ তাদের দুইজনকে নিয়ে পবিত্র সূরা পাঠ করে যাচ্ছে। একটা পর্যায়ে ড্যানি তার মাকে তার পাশে দেখতে পায়, যে কিনা হচ্ছে তার মায়ের কারেন্ট জিন, এবং তাকে একটা মাঠে নিয়ে যায়। আর অবশেষে ড্যানি দেখতে পায় উস্তাদের কথা মতো গাছটাতে একটাই নারিকেল রয়েছে। এতে ড্যানি অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে শেখার আবারও জিনের দ্বারা পজেস্ট হয়ে যায় এবং উস্তাদের উদ্দেশ্যে বলতে থাকে, তুই এর থেকে দূরে থাক, তা না হলে আমি তোকেও মেরে ফেলব। এই বলে সে রত্নাদের দিকে তেড়ে আসে। তখন উস্তাদ তাকে একটা লাঠি দিয়ে দেয়ালে ছিটকে ফেলে দেয়। তবে এতে শেখারের কিছুই হয় না, বরং সে আবারও উঠে গিয়ে উস্তাদের ওপর হামলা করে দেয়। এইভাবে কিছুক্ষণ দস্তদস্তি হওয়ার পর একটা পর্যায়ে উস্তাদ শেখারকে বাইরে ছিটকে ফেলে দেয়। তখন শেখার অজ্ঞান হওয়ার নাটক করে শুয়ে পড়ে। উস্তাদ যখন তাকে চেক করতে যাবে তখনই সে আবারও তার ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং উস্তাদের হাত থেকে ছুরিটা নিয়ে তার পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। এতে উস্তাদ অনেক বেশি আহত হয়ে যায়। তারপর সে হাতে ছুরি নিয়ে রত্না এবং ড্যানির দিকে তেড়ে আসে। যখন সে তাদের মারতেই যাবে তখনই সেখানে ড্যানি এসে তাকে থামিয়ে নেয় এবং পিছন থেকে উস্তাদ তার ওপরে ডাবের পানি ছিটাতে শুরু করে। এতে শেখারের শরীরে থাকা জিনটি পড়া পানি সহ্য করতে না পেরে তার শরীর থেকে বেরিয়ে যায় এবং শেখার সজ্ঞানে ফিরে আসে। তারপর তারা তার সমস্ত শরীরে ডাবের পানি লাগিয়ে দেয়। তখন শেখার তাদেরকে বলে, আমি অনেক বড় পাপ করেছি, এর জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। এবং ড্যানিকে বলে সে যেন সর্বদা তার ভাই বোনকে দেখে শুনে রাখে। ড্যানিও তার মাকে কথা দেয় যে এখন থেকে সে কোনোদিন বাড়ি ছেড়ে যাবে না। এরই মাঝে শেখার কালিমা পরে মারা যায়। তবে এইখানেই কি সব কিছু শেষ? তারপর কেটে যায় অনেকগুলো বছর। তাদের হোটেলটা বেশ রমরমা চলছে। ড্যানি যখন রত্নাকে খাবার আনতে বলে তখন দেখা যায় রত্না এক মনেই কী যেন করে যাচ্ছে। আর তখনই সে সামনে ঘুরতেই দেখা যায় তার চোখ সম্পূর্ণ লাল হয়ে আছে আর তার মুখে রয়েছে এক শয়তানি হাসি। বুঝতে আর বাকি থাকে না যে এখন জিনটি রত্নাকে তার পরবর্তী টার্গেট বানিয়েছে। তো এখানেই শেষ হয় আজকের গল্প। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে। গুড বাই।